আরও একটা যুব সাফের ফাইনাল এবং আবারও মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ ভারত। এই ফাইনালটা বাংলাদেশের জন্য স্পেশাল এবং প্রতিশোধের বলা যায়। কেননা বাংলাদেশ যখন ২০২৫ সালে ভারতের কাছে হারে, বেশ হতাশাজনক হার ছিল বলা যায়। এক এক গোলে সমতা ছিল ৯০ মিনিট এবং তারপরে টাই ব্রেকারে ৩-৪ ব্যবধানে বাংলাদেশ হেরে যায় এবং ৩ তারিখের ফাইনালে বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে মাঠে নামবে, বাংলাদেশ দলের ফুটবলার যারা রয়েছেন তাদের ব্যাক অফ মাইন্ডে অবশ্যই এটা কাজ করবে যে আমাদের ট্রফি জিততে হবে, প্রতিশোধ নিতে হবে। তবে বাংলাদেশকে সবথেকে যে অ্যাডভান্টেজটা দিবে সেটা হলো প্রবাসীদের যে সমর্থন। বাংলাদেশ এই যুব সাফে প্রত্যেকটা ম্যাচে যখন মাঠে নেমেছে, প্রবাসীদের সর্বোচ্চ সমর্থন পেয়েছে এবং ফাইনালে সেই সমর্থনটা বাংলাদেশ অবশ্যই আরো বেশি পাবে এবং সেটা বাংলাদেশের জন্য একটা টনিক হিসেবে কাজ করতে পারে। তবে ভারতকে হারানো অবশ্যই সহজ হবে না। যদিও ভারতের মাঠে ম্যাচটি হচ্ছে না, মালদ্বীপের মাঠেই হচ্ছে। তো তারপরেও ভারতের মতো একটা প্রতিপক্ষের সঙ্গে যখন বাংলাদেশ খেলবে, তা ভারত কিন্তু এই রিজিয়নে অবশ্যই একটা স্ট্রং প্রতিপক্ষ। সব 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 বয়সেই, এবং সেটা সিনিয়র দল হোক কিংবা জুনিয়র দল হোক। ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াইটা সবসময় একটা আলাদা একটা উত্তেজনা বা আলাদা একটা আবেগ তৈরি করে সবসময়। বাংলাদেশ চাইবে সেই ফাইনালটা জিতে দেশে ফিরতে এবং সেই লড়াইয়ে বাংলাদেশ চাইবে নিজেদেরকে একটু এগিয়ে থেকে জিততে এবং এই যে ফাইনালটা কিন্তু একটা আলাদা একটা আ আবহ তৈরি করেছে এই দেশের বাংলাদেশে যারা সমর্থক রয়েছেন তাদের মধ্যে। কেননা কিছুদিন আগেই বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে, সেটা সিনিয়র দলে, এবং এবার চাইবে বাংলাদেশ জুনিয়র দলটাও ইন্ডিয়াকে হারাক এবং ট্রফি নিয়ে বাংলাদেশ দলটা দেশে ফিরুক, সেটা সবারই চাওয়া। কারণ বাংলাদেশ ফুটবলের যে একটা পজিটিভ ভাইব এবং পজিটিভ যে একটা সময় চলছে, সেখানে যদি অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশ জিততে পারে, সেটা ভারতকে যদি হারিয়ে জিততে হয়, সেটা তো বাংলাদেশের ফুটবলের জন্য একটা দারুণ একটা ইতিবাচক প্রভাব তৈরি করবে এবং একটা বাংলাদেশ ফুটবলটা যে একটা রাইট ট্র্যাকে রয়েছে, সেই ট্র্যাকটা কিন্তু আরো বিস্তৃত হয়ে যাবে। এবং বাংলাদেশের ফুটবলটা যখন এই সমর্থকরা যখন ফলো করছেন, এটা প্রচুর মানুষ এই বাংলাদেশের ফুটবলটা ফলো করছেন। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ যখন থাকে বাংলাদেশে, সেটা কিন্তু বাংলাদেশের যারা সমর্থক রয়েছেন তাদের কাছে একটা আলাদা আবহ তৈরি করে। আবার ফাইনাল ম্যাচ, সেখানে কিন্তু বাংলাদেশের সমর্থকরা মুখিয়ে রয়েছেন ভারতের সঙ্গে এই ম্যাচটি দেখার জন্য। দেখা যাক বাংলাদেশ এই ম্যাচটায় কেমন করে। এবার আলোচনা করা যাক বাংলাদেশের স্ট্রং জোনটা নিয়ে। বাংলাদেশের স্ট্রং জোন অবশ্যই মিডফিল্ড, সেখানে চন্দন রয়ের সঙ্গে খেলবেন ফয়সাল, মোর্শেদ, এবং আপনি যদি বেঞ্চেও তাকান সেখানে দেখবেন যে সামুয়েল লাকসামের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন। আবার বেঞ্চে আরো একজন রয়েছেন সুমন সরেন, তারা অবশ্যই একটা প্রভাব রাখবেন পুরো ম্যাচে। সেটা বদলি হিসেবে হোক অথবা শুরুর একাদশে যেই থাকুন না কেন, বাংলাদেশের মিডফিল্ড সবসময় স্ট্রং জোন। সেই স্ট্রং জোনটা কাজে লাগিয়ে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে। অবশ্যই রোনান সুলেমান একটা প্রভাব রাখবেন অ্যাটাকিং জোনে। রোনানের সঙ্গে আমাদের যে মিডফিল্ডের যে কানেকশনটা, তাদের যে মিডফিল্ডের রোনানের সঙ্গে যে যোগসূত্রটা, সেটা কিন্তু বেশ দিন দিন যত টুর্নামেন্ট যত এগিয়েছে, রোনানের সঙ্গে মিডফিল্ডারদের কানেকশনটা আরও বেড়েছে। অবশ্যই ফাইনালে সেটার একটা প্রভাব দেখা যাবে। রোনালকে ফাইনালে অবশ্যই ভালো খেলতে হবে। ইন্ডিয়ানরা চাইবে রোনানকে আটকাতে, তবে রোনানের যেই অ্যাবিলিটি, তার যে সামর্থ্য, তাকে আসলে আটকানো কিছুটা কঠিনই হবে ইন্ডিয়ানদের জন্য। তবে হ্যাঁ, ইন্ডিয়ান ডিফেন্ডাররা কিন্তু বেশ সলিড এবং তারা তারা যে বাংলাদেশের আবার এই স্ট্রং জোনের সঙ্গে বাংলাদেশের যে স্ট্রং জোনটা রয়েছে, তারপরেই কিন্তু আবার একটা উইক জোন রয়েছে। সেই উইক জোনটা কিন্তু অবশ্যই এটাকে অ্যাটাকিং জোনে, সেটা রোনান সুলিভান থাকার পরও বাংলাদেশে যে নাম্বার 9 এ যারা খেলেন বা একটু উপরের দিকে যারা খেলেন, তারা কিন্তু কিছুটা অফ ফর্মে ভুগছেন। দেখুন, ইন্ডিয়ান যেই ফরওয়ার্ডগুলো রয়েছেন তারা কিন্তু বেশ ফর্মে রয়েছেন। ইন্ডিয়া সেমিফাইনালে ভুটানকে ৫ গোল দিয়েছে গ্রুপ স্টেজে, পাকিস্তানকে হারিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে ১-১ গোলের ড্র। তারা কিন্তু এই টুর্নামেন্টে টোটালি ৯ গোল করেছে, বাংলাদেশ সেখানে ৪ গোল। বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটা চিন্তার কারণ থাকবে, যখন আপনার ফরওয়ার্ড বা অ্যাটাকাররা যখন গোল কম পাবেন, সেক্ষেত্রে কিন্তু একটা মাথা ব্যথার কারণ থাকবেই। শুধুমাত্র রোনানের উপর ভর করে তো আর ম্যাচ জেতা যাবে না। কারণ ফুটবলটা অলওয়েজ একটা টিম গেম, সেখানে সবাইকেই পারফর্ম করতে হয়। মিডফিল্ডাররা তো অলওয়েজ পারফর্ম করবেনই, কারণ মিডফিল্ডাররা তো পরীক্ষিত, তারা পারফর্ম করবেন এবং একই সঙ্গে যারা ফরওয়ার্ড রয়েছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতেই হবে। যেহেতু এটা ফাইনাল। বাংলাদেশের আরেকটা উইক জোন রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই ডিফেন্সে। সেখানে কিছুটা অস্থিরতা দেখা গেছে এবং কিছুটা ইনকনসিস্টেন্স দেখা গেছে। যখন ম্যাচের পুরো ৯০ মিনিট জুড়ে কিন্তু
কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করতে হবে ডিফেন্ডারদের, সেটা অবশ্য কিছুটা মিসিং ছিল নেপালের বিপক্ষে। ফাইনালে অবশ্যই বাংলাদেশ চাইবে এবং ডিফেন্ডারদের উপরে ভরসা করতে, কারণ ডিফেন্ডাররাই কিন্তু ম্যাচ জেতানোর জন্য সবথেকে ভরসার জায়গা। যখন একটা টিম লিডে থাকবে সেখানে যদি সেই লিডটা ধরে রাখার জন্য ডিফেন্সের উপর একটা ভালো প্রেশার ক্রিয়েট হবে, সেই প্রেশারটা অবশ্যই ডিফেন্ডারদের ধরে রাখতে হবে। সেখানে কিছুটা নড়বড়ে একটা ভাব রয়েছে, তবুও বাংলাদেশ সেই সমস্যাটা বাংলাদেশ কাটিয়ে উঠবে এবং ম্যাচ জেতার জন্য যা যা করা দরকার বাংলাদেশ অবশ্যই করবে। ফাইনালে অবশ্যই ডেকলানকে খেলাতে হবে, কারণ ডেকলান রাইট উইংটাতে বেশ ইফেক্টিভ বলা যায়, কারণ তিনি যদিও নেপালের সঙ্গে 10 মিনিট খেলেছেন, তবে 10 মিনিটে তাকে জাজ করার মতো অবস্থা নেই যদিও, তারপরও ফাইনাল ম্যাচ এবং ডেকলানের যে ইম্প্যাক্টটা সেটা অবশ্যই মাঠে একটা প্রভাব রাখবে। ডেকলান কিন্তু অ্যাটাকিং জোনে বেশ ইফেক্টিভ, তার ডিফেন্ডিং যেই জোনটা রয়েছে সেখান থেকে তার অ্যাটাকিং জোনটা বেশি স্ট্রং মনে হয়েছে আমার কাছে, কেননা তার অ্যাটাকিং এই সাইডটাই কিন্তু ডিফেন্সের উপর চাপ কমাবে। বাংলাদেশকে এটা কাজে লাগাতে হবে। ইন্ডিয়ান যারা অ্যাটাকার রয়েছেন তারা বাংলাদেশের ডিফেন্সে কিন্তু চ্যালেঞ্জ জানানোর জন্য অপেক্ষায় রয়েছেন। ইন্ডিয়ান 3 ফরওয়ার্ড অলরেডি একজন করেছেন 3 গোল, বাকি দুজন দুটো করে গোল করেছেন। আমি আসলে নামগুলো বলতে চাই। ওমাং দোদাম, তিনি 3 গোল করেছেন টুর্নামেন্টের টপ স্কোরারদের মধ্যে একজন। এছাড়া রয়েছেন বিশাল ইয়াদব এবং রোহেন সিং, তারা 2 গোল করেছেন। তাহলে দেখা যাচ্ছে যারা ফরওয়ার্ড রয়েছেন, যারা অ্যাটাকিং জোনে খেলেন, তারা কিন্তু সবাই ফর্মে রয়েছেন। তাদেরকে আটকানো কিছুটা কঠিন হবে ডিফেন্ডারদের জন্য। তবে ম্যাচ জিততে হলে তো সবাইকেই পারফর্ম করতে হবে। বাংলাদেশকে আবারও সেই ফাইনালে বাংলাদেশকে ভরসার যে জায়গাটা সেটা অবশ্যই মিডফিল্ড থেকেই বাংলাদেশের ডিফেন্ডিংটা শুরু হয়ে যাবে এবং সেই জায়গায় যদি বাংলাদেশ ডমিনেট করতে পারে ফাইনালে, বাংলাদেশ অবশ্যই ফাইনালে ভালো করবে। রুডান সুলেমান বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে সবচেয়ে বড় তারকা বলা যায় তাকে। পাকিস্তানের সঙ্গে জোড়া গোল, ভারতের সঙ্গে অ্যাসিস্ট, পুরো টুর্নামেন্ট জুড়ে রোনালকে নিয়ে আলোচনা। সেই আলোচনা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই, সেটা পুরো সাউথ এশিয়াতে ছড়িয়ে গেছে। তিনি তো আর যেন তেন কেউ নয়, তিনি এসেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের একাডেমি থেকে এবং এসেই একটা বাজিমাত করা যায় যেটাকে বলে, সেটাই তিনি করেছেন। ব্রেস করেছেন, আবার অ্যাসিস্ট আছে, পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের একটা প্রতিভার ছাপ রেখেছেন, নিজেকে জানান দিয়েছেন তিনি এই রিজিয়নে নিজেকে প্রতিষ্ঠা করতেই এসেছেন। বাংলাদেশ জাতীয় দলের যে নাম্বার 9-এর যেই সংকট সেটা তিনি মেটাতে এসেছেন। তার সবথেকে বড় কাজ এখন বাংলাদেশকে শিরোপা জেতানো। বাংলাদেশ কিন্তু তার সেই যে ম্যাজিক, সেই অপেক্ষায় কিন্তু থাকবে ফাইনালে। রোনানের মাঠের যে উপস্থিতি, তার মাঠের মুভমেন্ট, তার প্রতিটি মুভমেন্ট মনে রাখার মতো। বাংলাদেশ চাইবে রোনানকে ফাইনালে আরও ধারালো দেখতে এবং সেই ধারালো রোনানকে কিন্তু ফাইনালে জ্বলে উঠতেই হবে, কারণ বাংলাদেশকে জিততে হলে, বাংলাদেশকে ফাইনালে ভারতের মতো দলকে হারাতে হলে রোনানের মতো একজন ফুটবলারকে জ্বলে ওঠার কোনো বিকল্প নেই। তবে বাংলাদেশ দলের এক্সফ্যাক্টর হতে পারেন 2জন ফুটবলার। জানি না কোচেরা তাদেরকে সুযোগ দেবে কিনা। তাদের একজন ইব্রাহিম নওয়াজ, মিডফিল্ডে তার যে সক্ষমতা সেটা কিন্তু এখনো দেখা যায়নি, কারণ তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি এবারের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে। ইব্রাহিম নওয়াজের যেই এবিলিটিটা মিডফিল্ডে, সেটা কিন্তু তিনি অলরেডি দেখিয়েছেন প্রবাসীদের সেই ট্রায়াল, তারপরে লাতিন বাংলা কাপে মিডফিল্ডে তার উপস্থিতি কিন্তু তিনি জানিয়েছেন অলরেডি। তবুও তাকে এবারে যুব সাফে সুযোগ দেওয়া হচ্ছে না। ফিজিক্যালি ইব্রাহিম নওয়াজ বেশ শক্তিশালী বলা যায়। শুধু ফিজিক্যালি না, তার মাঠে মিডফিল্ডে তার প্রভাবটা, তার যে ম্যাজিশিয়ান যে একটা ব্যাপার রয়েছে, তার মিডফিল্ডে তার ইম্প্যাক্টটা কিন্তু অবশ্যই বাংলাদেশ দল কাজে লাগাতে পারে ফাইনালে। আরও একজনকে বাংলাদেশ কাজে লাগাতে পারে, তিনি অ্যাটাকিং জোনে খেলেন, তার নাম রিফাত কাজী। তাকে এখনো এবারে সাফে তাকে খুব বেশি খেলানো হয়নি, খুব সম্ভবত তাকে মাঠেই নামানো হয়নি, খুব একটা মনে পড়ছে না আমার গ্রুপ স্টেজে তাকে খেলানো হয়েছিল কিনা। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে অথবা তাকে যেই পজিশনে খেলেন না কেন, এজ এ ফরওয়ার্ড হিসেবে তিনি কিন্তু বেশ ইফেক্টিভ। হ্যাঁ, তিনি নাম্বার 9 পজিশনে খেলেন অনেকটা রোনানের জায়গাটায়, সেই জন্যই তাকে অবশ্য খেলানো যাচ্ছে না এবার। তবুও দেখুন, রিফাত কাজীকে কিন্তু মাঠে নামানোই যায়। তিনি যখন ফয়সাল যেই জায়গাটাতে খেলেন, অথবা বদলি হিসেবে যখন সুমন সরেন বা অন্যান্য যারা রয়েছেন, মানিক যেই পজিশনটাতে খেলেন, সেখানে কিন্তু রিফাত কাজীকে খেলানো যায়। তিনি অনূর্ধ্ব-17 সাফে এবং এশিয়ান অনূর্ধ্ব-17 যে বাছাই পর্ব হয়েছে এর আগে 2025-এ, সেখানে কিন্তু রিফাত কাজী বেশ ভালো পারফর্ম করেছেন এবং চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে কিন্তু
রিফাত কাজী নিয়মিত খেলেন এবং গোলও পাচ্ছেন। আমি দেখেছি তাকে খুব কাছ থেকে, তার যে ম্যাচগুলো রয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তিনি যে ম্যাচগুলো খেলেছেন সেখানে তাকে অ্যাটাকিং জোনটাতে বেশ সাবলীল মনে হয়েছে। তিনি একজন জাত ফরওয়ার্ড, তার যে গোল করার যে সহজজাত ক্ষমতা সেটা কিন্তু রিফাত কাজীর মধ্যে রয়েছে। ফাইনালে রোনান সুলেমানের সঙ্গে বাংলাদেশ দলের এক্স ফ্যাক্টর হতে পারেন এই রিফাত কাজী এবং ইব্রাহিম নওয়াজ। তাদেরকে যদি বাংলাদেশ দলের প্রয়োজন হয় এবং তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তারা অবশ্যই ম্যাচের মোড় ঘুরে দেওয়ার ক্ষমতা রাখেন এবং অবশ্যই ডেকলানকে ফাইনালে খেলাতে হবে। দেখুন, ইন্ডিয়ার মতো টিমকে ফাইনালে হারাতে হলে ডেকলান এবং রোনানের তাদের যে কম্বিনেশন প্লে সেটার কিন্তু ফায়দা অবশ্যই বাংলাদেশকে নিতে হবে। ইন্ডিয়াকে হারাতে হলে কিন্তু গোল করার বিকল্প নেই, কারণ ইন্ডিয়ানরা কিন্তু বাংলাদেশে জ্বালা গোল দিবেই। তাদের অ্যাটাকারদের যে সামর্থ্য এবং তারা যেই ফর্মে রয়েছেন সেখানে কিন্তু গোল তারা পাবেই। বাংলাদেশকেও সেই গোলেরই টেক্কা দিতে হবে এবং গোল করতে হলে সুলেমান ব্রাদার্সদের যে ম্যাজিক, তাদের যে কম্বিনেশন প্লেটা অ্যাটাকিং জোনে, সেটার উপর বাংলাদেশকে ভরসা করতে হবে। ফাইনালে সবথেকে ইম্পোর্টেন্ট কাজটা হবে কিন্তু কোচিং স্টাফে যারা রয়েছেন তাদের জন্য, কারণ তাদের টিম সিলেকশন, তাদের একাদশ সিলেকশন এবং সাবস্টিটিউশনের যে বিষয়টা সেটা কিন্তু কোচদের হাতে। তারা কিভাবে প্লেয়ারদের সাব আউট করাচ্ছেন, সাবস্টিটিউশন করাচ্ছেন, একাদশ কিভাবে সাজাচ্ছেন, সেটার উপরেই কিন্তু বাংলাদেশ দলের ফাইনাল জেতাটা নির্ভর করছে। বাংলাদেশ দলে তো পটেনশিয়ালি বাংলাদেশ দলের বর্তমান বাংলাদেশ দলটার কিন্তু অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়ন হওয়ার সব রকম ক্ষমতা রয়েছে। তাদের যে অ্যাবিলিটি সেটা মিডফিল্ড, ডিফেন্স, অ্যাটাকিং জোন সব কিছুই তাদের রয়েছে। বদলি হিসেবে যে প্লেয়ারগুলো যারা রয়েছেন বেঞ্চে তারা কিন্তু বেশ ইফেক্টিভ প্লেয়ার এবং অভিজ্ঞতার দিক থেকেও ইন্ডিয়ার থেকে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশ দলের যেসব ফুটবলাররা রয়েছেন ফয়সাল, চন্দন, মোর্শেদ, তারা কিন্তু একাধিকবার সাফের যুব আসরে খেলেছেন, এএফসি কোয়ালিফায়ার্সে খেলেছেন। চন্দন রয় তো জাতীয় দলেও খেলে ফেলেছেন এবং এই দলটার প্রায় সবাই টপ টায়ারে খেলেন। বাংলাদেশ ফুটবল লিগ এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলেন। বাংলাদেশ দলটার কিন্তু অভিজ্ঞতার কোনো শেষ নেই। এই অভিজ্ঞতাটাই বাংলাদেশকে এগিয়ে রাখতে পারে। এবারে অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে বাংলাদেশ অবশ্য দুটো জায়গায় এগিয়ে। তার একটি হলো অভিজ্ঞতা এবং আরেকটা হচ্ছে সুলেমান ব্রাদার্সদের উপস্থিতি। এই দুটোই বাংলাদেশকে ফাইনাল জেতাতে পারে এবং সেই দুটো জায়গায় বাংলাদেশের ভরসা করা উচিত।